যে নন্দলাল তোমাকে এই নরকে নামাতে বাধ্য করেছে, নিষ্ঠুর কসাইয়ের মতন তোমার যৌবন বিক্রি করেছে, সেই একাধিক নন্দলালের কাছে তোমার কিসের এত ভয়? সে তুই বুঝবি না বোকা, সে তুই বুঝবি না। কেন বুঝবো না দিদি? তোমাকেও বুঝতে হবে। তোমার গণিকার জীবন শুরু হবার কিছুদিন পরেই নন্দলালের সঙ্গে অভিনয় করে তোমার হাতে মাসে মাসে টাকা তুলে দিয়ে অমরনাথ বাবু যদি তোমাকে বাধা রক্ষিতা করে না রাখতো, তাহলে তাহলে কোথায় থাকতো তোমার ওই জীবন যৌবন, যার দয়ায় তুমি 20 বছর ধরে পবিত্র হয়ে আছো? সেই লোকটা আজ নন্দলালের ঠেক থেকে চিরদিনের জন্য নিতে আসছে, আর তুমি কিনা বলছো যাবো না? অমরনাথ বাবু না তোমার ভালোবাসার প্রথম পুরুষ, তুমি কি তার ভালোবাসার কোনো দাম দেবে না? অমরের প্রেম যে আমাকে অমর প্রেমের সন্তান দিয়েছে রে বোকা। আমি তার ভালোবাসায় একেবারে স্বর্গীয় ধন্য হয়ে গেছি। তবু তার সংসারে গিয়ে আমি যে চিরকালের জন্য আশ্রয় নেব, এ যে আমি স্বপ্নেও ভাবিনি রে বোকা। কিছুতেই না রে বোকা, কিছুতেই। হ্যাঁ পরমা দিদি, হ্যাঁ বোকা, তুমি যদি অমরনাথ বাবুর সঙ্গে চলে না যাও, তাহলে ওই শরীরটা তোমার শিয়াল কুকুরের দিকে এগিয়ে দিতে হবে। আর যদি তুমি অমরনাথ বাবুর সঙ্গে চলে যাও, তার সংসারে যদি একজন হয়ে থাকো বোকা, তাহলে আমার বিশ্বাস তোমার ছেলেমেয়েরা তোমাকে না চিনলেও তাকে দেখে তোমাকে মায়ের আসনে বসিয়ে রাখবে। বোকারাম, বোকারাম, তোমরা এখন হাত গুটিয়ে বসে আছো, রেডি হয়ে নাও। আমরা শুধু তোমার পরমা দিদিকে নিয়ে যেতে আসিনি, সেই সঙ্গে রাজেন্দ্র তোমাদের সকলকে আমি নিয়ে যেতে এসেছি। বাবু নয়, বাবু নয়, আজ থেকে আমি তোমার দাদা আর তুমি হলে আমার ভাই। দাদা? হ্যাঁ, যাও যাও, তোমার তুলসী মাকে সঙ্গে নিয়ে, রাজেন্দ্রকে সঙ্গে নিয়ে তোমরা আমার নবনির্মিত সূর্যোদয় পল্লীতে আজ থেকে বাস করবে। যাও, তোমরা নন্দলালে অন্ধকারের স্মৃতি ফেলে তোমরা আলোর সাজে সেজে এসো। কি আনন্দ! নতুন জামা কাপড় পরে আসি, যাই। কি হলো পরমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমাকে কালে রাত্রে এসে বলে গেছি, আজ আমি তোমাকে নিজে এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। তুমি আমার কথাটা কেন বুঝতে চাইছো না? আমার পক্ষে যে এখান থেকে যাওয়া সম্ভব নয় অমর। অন্ধকারের মানুষ আমাকে অন্ধকারেই থাকতে দাও। পরমা, রমা বড় হয়েছে, অমরেশ তোমাদের বাড়িতে আসা যাওয়া করে। তোমাদের বাড়িতে চিরকালের জন্য আশ্রয় নিলে তারা আমাকে ভালো চোখে দেখবে না। কিন্তু অমরের এই চোখ দুটো তোমাকে চিরকাল ভালোই দেখবে পরমা। হ্যাঁ, আমার এক চোখের ভালোবাসা আর এক চোখের কর্তব্যকে বলবে কর্তব্য। তুমি ক্লান্ত হলেও তোমার মায়ের বাঁধন যে বড়ই কঠিন। তুমি নিজে কিছু পাওনি বলে তুমি তোমার অপূর্ণ ভালোবাসার পাত থেকে তুমি কানায় কানে ঘুরে দিতে চাইছো, কিন্তু না না পরমা না, আমি আমার ভালোবাসা দৃষ্টি প্রদীপ দিয়ে অন্ধকারের বুকে মুখ থুবড়ে পড়ে থাকা কর্তব্যকে বলবো কর্তব্য। আমি আমার ভালোবাসার দাম দিচ্ছি, এবার তুমি ওঠো। আমি যে দুর্বল হয়ে পড়ছি। কেন কেন তুমি দুর্বল হয়ে পড়ছো পরমা? কেন তুমি দুর্বল হয়ে পড়ছো? কিসের এই ভেজা দুর্বলতা? সূর্যের আলো ঠিকরে পড়ার দুর্বলতা এই বয়সে থাকা উচিত নয় পরমা, এই বয়সে। তাহলে কেন কেন তুমি দুর্বল হয়ে? জানো জানো পরমা, দুজনের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকার বলগাহীন ঘোড়ার মতো সেদিনের সে প্রবল ইচ্ছেগুলো কবেই তো স্মৃতি হয়ে গেছে। কাঁচা কাঠ শুকে আজ চন্দন হয়ে গেছে। আর কর্তব্য আর মানবিকতা শিলার ঘর্ষণে আজ শুধু চন্দন গন্ধই বেরোবে পরমা। তাহলে তোমার কিসের এত ভয়? তুমি আমাকে যেতে দিও না, নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও। আমি যে বেশি ভাবতে পারছি না। পরমা, তোমাকে নতুন করে আর কিছুই ভাবতে হবে না, যা ভাববার আমরা দুই বন্ধুই ভেবেছি। জামাই বাবু,
আপনি এসেছেন? হ্যাঁ এসেছি। অমর যদি তোমাকে নিয়ে যেতে না পারে সেই ভেবে আমি তোমাকে নিতে এসেছি। ভালোবাসা অভিমান করলেও করতে পারে, কিন্তু এই দাদার ছেলেকে ছোট বোন কখনই উপেক্ষা করতে পারবে না। আমি হ্যাঁ, তৈরি হয়ে নাও পরমা, তৈরি হয়ে নাও। আজ তোমাকে যেতেই হবে। যেতেই হবে, যেতেই হবে পরমাকে তার শ্বশুর বাড়িতে। হাসবে না পরমা, তুমি হাসবে না। পরমার শ্বশুর বাড়ি না হলেও তার মেয়ের বাড়ি তো বটে। মেয়ের বাড়ি? হ্যাঁ, মেয়ের বাড়ি। আর মেয়ের বাড়ির পাশাপাশি তোমার ছেলের বাড়িও আছে। ছেলের বাড়ি? কল্যাণের বাড়িতে তোমার ছেলে অমরেশ আছে। অমরের বাড়িতে তোমার মেয়ে রমা। রমাকে তোমার দেখতে ইচ্ছা করে না পরমা? ওদেরকে আমার খুব দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে না অমরেশ তোমাকে দু চোখ করে দেখুক? চাই, আমি চাই, আমি চাই, আমি আমার রমা অমরেশকে দু চোখ ভরে দেখতে চাই জামাই বাবু। আমি আমার অমরেশকে দু হাতে আমার এই বুকটার মধ্যে জড়িয়ে ধরে আদর করে বলতে চাই, আমি ওদের মুখে মা ডাকে শুনতে চাই। কিন্তু ভাগ্য যাদের সমস্ত দিকে বাদ সেজেছে তার যে কোনো স্বাদই মেটে না জামাই কেন বাবু। স্বাদ মেটে না পরমা, কেন স্বাদ মেটে না? তোমার স্বাদ মেটানোর জন্যই তো আমরা দুই বন্ধু মিলে তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেছে। তুমি এক মুহূর্ত দেরি না করে যাওয়ার জন্য প্রস্তুত হও। কিন্তু কোন পরিচয় আমি সেখানে যাব? তুমি রমা আর অমরেশের কাছে রান্নামার পরিচয় নিয়ে থাকবে। রান্নামা? হ্যাঁ, তুমি এক অনাথা মহিলা, তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে, তাই আমি আর অমরেশ তোমাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে রান্নামায়ের কাজে যোগ দেবো। রান্নার কাজ? হ্যাঁ, রান্নার কাজ। সকালে সকালে তুমি আমাদের বাড়িতে রান্না করবে, আর রাত্রে রাঁধবে তুমি আমাদের বাড়িতে এবং থাকবেও সেখানে। আজ থেকে তোমার নাম সরমা। হায় রে ভাগ্য, পরমা সরমা হয়ে নিজের ছেলে মেয়ের কাছে যাচ্ছে। পরিচয় দিয়ে ভগবান, ভগবান তোমাকে আমার শত শত প্রণাম, শত কোটি প্রণাম। জামাই বাবু, তবু আমাকে একটু ভাবতে দিন, আর আপনারা দুজনেও একটু ভাবুন। আর আমাদের ভাবনার কিছু নেই, আমরা দুই বন্ধুদের সব ভাবনা ভেবে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে পরমা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের সঙ্গে চলে এসো। আমার তোমার দিদিকে বলে তোমার রান্নাময়ের চাকরিটা পাকা করতে যাচ্ছি। পরমা, পরমা, না 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 পরমা, না। অমর, আর আমি তোমার কোনো কথাই আমি শুনতে চাই না পরমা। আজ আমি জানতে চাই তুমি আমাদের বাড়িতে যেতে চাইছো না, কেন তুমি মুক্তি চাইছো না? একটার পর একটা তুমি আমাকে অজুহাত দেখিয়ে দিনের পর দিন তুমি আমাকে তুমি ফিরিয়ে দিয়েছো। বলো পরমা, বলো তুমি কেন আমাকে ফিরিয়ে দিয়েছো? তুমি কি আমাদের বাড়ি যেতে চাইছো না আমার ভয়? পরমা, না অমর, না। আজ আমি পৃথিবীতে কাউকে ভয় করি না অমর। আমার যত ভয় আমার অমরেশ আর রমাকে নিয়ে। তারা আজ বড় হয়েছে, সমাজে দুই শ্রেষ্ঠ মানুষের সন্তান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। শিক্ষার সমাজে আজ তারা অনেক অনেক উপরে উঠেছে।
কিন্তু হঠাৎ যদি কখনো তারা জানতে পারে যে তাদের আসল বাবা একটা সমাজ বিরোধী লম্পট মাতাল জুয়ারি, তার মা একজন কণিকা, তাহলে কি তারা আমাকে ভালো চোখে দেখবে? যখন এই দুর্ঘটনা ঘটবে আমি তখন তাদের কাছে প্রকাশ করে দেব, প্রকাশ আমি তাদের কাছে ফেস করব। বলো। আর 1 মিনিট নয়, এই নন্দলালের নরক থেকে তুমি বেরিয়ে চলো। এই নন্দলালের নরক থেকে চলুন 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 চলো নরক থেকে তোমরা বেরিয়ে চলো। একদম রূপসা, এক কদম বাড়ায় গেছো, একদম লাশ বানাবো না। ভেবেছি নন্দলাল একটা পেয়ে গেছে। नहीं, कभी नहीं, नंदलाल मर चुका नहीं, नहीं तो अभी जिंदा है। হারামজাদি পরমা, স্বামীর ঠেক ছেড়ে ভালোবাসার স্বামীর সাথে টুকি বাজাতে বাজাতে বৃন্দাবনে যাচ্ছি নাকি রে হারামজাদি? ভদ্রভাবে কথা বলো। আবে সালাম আল্লাহ বাবু, মাল খেয়ে প্রেমল করে বাজার থেকে অনেক রাতে থেকে দিতাম। এই সালে হারামজাদি তুলসী নাচের জিম্মায় ফিরিয়ে দিয়েছিলাম, ওর দায়িত্ব রেখেছিলাম এই ঠেক। তাই দিনের রাতের খবর রাখিনি, এখন জানতে পেরেছি। এই সালে হারামজাদি পরমা দিনের মাঝে তোর সাথে মুঠ করতে যেত, আর রাতে এখানে এসে ধরতো নতুন খুঁজতে। আমি ঠিক ঠিক পয়সা পেয়ে যেতাম, তাই ব্যাপারগুলো গুরুত্ব দিইনি। কিন্তু আজ এই থেকে আসার সময় পানের দোকানে জানতে পারলাম তুই শালা হারামের বাচ্চা, সকলকে এখান থেকে নিয়ে চলে এসেছি। এই হারামজাদি পরমা, সুন্দরী পরমা, তোর কি পুরনো পিরিচটা চমকে উঠেছে নাকি? দেখবি তোর চুলের মধ্যে ধরে একটা মুখ। আমি তোমার হাতটা ভেঙে দেব। আমি ভদ্রলোক বলে আমি অশিক্ষার উপর আমি ঝাঁপিয়ে উঠতে পারিনি। আমি দীর্ঘ 22টা বছর আমি তোমার সঙ্গে অভিনয় করেছি, অভিনয় আর পরমা আমার স্ত্রী বলে আমি তোমার হাতে আমি গোছা গোছা টাকা তুলে দিয়েছি, গোছা গোছা টাকা। কিন্তু আর নয়, আর নয় নন্দলাল, আর নয় রাজেন্দর। তোমরা সবাই এই নন্দলালের নরক থেকে তোমরা চলে চলো, চলে চলো। রাজেন্দ্র, বোকা! ছুরি ফেক দাও, রোজ যাও রাজেন্দ্র। এই বোকারাম পাবলিককে তুই লড়তে দে। এই সমাজ বিরোধীর লাঠি খেয়ে এই বোকারাম পাবলিক ছাতি শক্ত করে ফেলেছে। এক ছুঁয়ে নিবে দেবো ওর। বোকারাম পাবলিকের মার খেয়ে সমাজ বিরোধী অজ্ঞান হয়ে পড়ছে। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়। মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়। আর জীবন খুঁজে
তুমি এত উচিত তাহলে যৌবন বয়সে কেমন ছিলে দাদু? ওরে সালা ফল পাবি, আমাকে তো তোরা খেতে পারবি না। দাদু না হয়ে দিদিমা হতে তাহলে তুমি খেয়েই নিতাম। কি করবি রে সালা? এই এমনি করে দিদিমা বুড়ি ওরা জড়িয়ে ধরে চুমু খেয়ে নিতাম। খাবেন না, ও এখন অসতী হয়ে গেছে। কি বলিস সালা নীলকণ্ঠ? আমি অসতী? তোর বাবা অসতী, তোর মা অসতী, তোর কাকা অসতী, তোর কাকি অসতী, তোর 14 পুরুষ অসতী। এই শালারা, তোরা হাসছিস রে? তোদের এই ধর্মদাস দাদুকে অসতী বলছে আর তোরা হাসছিস, তোরা প্রতিবাদ করবি না? চল, আমরা প্রতিবাদ করব। মিছিল নিয়ে শহীদ মিনার যাব। আর না উড়িয়ে স্লোগান দেবো। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বড় কেন দাদুকে চলবে না বলি, কেন চলবে না? দাদা মশাই যে একদম পাক্কা অসতী হয়ে গেছে, আমি প্রমাণ করে দেবো। কি প্রমাণ করবো শালা নীলকণ্ঠ? কি করে প্রমাণ করে দেবো? আমি দেখেছি কি দেখেছো? ওই ঠাকুর মশাইকে নন্দলালের ঠেকে যেতে। এই, একদম মিথ্যা কথা বলবি না বলে দিচ্ছি। কেন আমি মিথ্যে কথা বলছি? আমি নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। কি শুনেছো? রাতের অন্ধকারে ওই ঠাকুর মশাই এমনি করে মদ খেয়ে টলতে টলতে নন্দলালের দরজায় এসে দাঁড়ালে এখনকার দিনে চেনকা চুলকি মেয়েরা ওর হাত ধরে যাই তো। इसका बीबी मोटी तो नाम बड़ा काम है, इसका बीबी मोटी तो नाम बड़ा काम है, मेरे नए में तुम्हारा क्या काम है, तुम्हारा क्या काम है। কি ঠাকুর মশাই, আমি ঠিক বলিনি? দূর শালা, সে তো অনেকদিন আগের কথা, এখন আর আমি ও পথে যাই না। তাছাড়া শুনলাম নন্দলাল ঠিক কবেই উঠে গেছে। আচ্ছা দাদু, তুমি বিয়ে করেছিলে? হ্যাঁ, 3 বার করেছিল। हाँ, 3 3 বার বিয়ে করতে বাধ্য হলাম। প্রথম বুকের বউটা ছিল সরু আর রোগা। हाँ भूख दूरू दूरू। আর দ্বিতীয় পক্ষে ছিল মাঝারি মাঝারি। দুটো বই বাচ্চা তো এটা মারা গেল রে। अरे আরে তারপর যখন বিয়ে করলাম সে হচ্ছে ইচ্ছা মোটা। जिसकी बीबी मोटी तो नाम बड़ा काम है, इसका बीबी मोटी तो नाम बड़ा काम है, अंग्रेज तो मेरा क्या काम है। এই গানের সুরটা কি দারুণ ছিল মাইরি। তা হবে না কেন অলোকেশ? আমাদের গুরু অমিতাভ বচ্চনের নিজের গলায় গাওয়া আছে। গেছে মানে ছুটি মেলে কাঁপিয়ে দিয়েছে। তার উপরে আরডি বর্মনের সুর। আরে আরডি বর্মন, ওটা সুর নয় রে, ওটা হচ্ছে চুরি করা সুর, মানে চোরাই চোরাই। চলাই ওই বাংলা ঝুমুর গান থেকে ঝেড়েছে। বাজে কথা। বাজে কথা? তাহলে আমার গানটা শুনিয়ে মিলিয়ে নে। বলো দাদু বলো। আমার বাড়ি, তখন আমি ছোট ছিলাম, পাঠশালায় পড়তাম। শুনলাম দুর্গা পুজোর নবমী রাত্রে ঝুমুর গান হবে। আমি লুকিয়ে লুকিয়ে ঝুমুর গান শুনতে গেলাম। তারপর দেখি এই 4-5টা জবকা ছুরি এই 2 হাতে রুমাল ঘুরিয়ে ঘুরিয়ে এমনি করে গাইছে। ওরে বেগুন নিস না, ওর বেগুন নিষ্ণীয় বাবু, আমার বেগুনা, ওর বেগুন নিও না, আমার বেগুনা, ওর বেগুন নিও না ভাই, আমার বেগুনা, ওর বেগুন নিও না।
বলি ওর বেগুন নিও না ভাই, আমার বেগুন দাও, ওর বেগুন। দাদু ঠিক বলেছে, দুটো সুর অভিজ্ঞ লেখ সারা চলাই করে দুনিয়া চলছে। ধলাই করে চলবে। জয়ন্ত, পল্টু, এই ধর চুপ কর তো। এই উল্টো পাল্টা ইয়ে করতে করতে সালা আসল ব্যাপারটা কেমন গুগলেট মেরে গেছে। এই যখন আমরা দাদুকে নিয়ে হইচই করছিলাম তখন তোমার পাঁচ কাটিয়ে বেরিয়ে যাওনি তো। বাইপাস করে অন্যদিকে গেলেও যেতে পারে। কিসব আজে বাজে কথা বলছো জয়ন্ত? গাবলু মেরে গেছো। ঢপটিনি চলো তোমরা আমার গুরু হয়ে কি গুরুকে ঠপ দিতে পারি? চলো কম্পাসে কাটার মতন আমার চোখ। স্কুল কলেজে আমার রাস্তায় বেরোলে আমার চোখে রাইভাল দুটো মুভি ক্যামেরা হয়ে যায়। গুরু, তোমরা দুই বন্ধু মিলে বাড়িতে বসে টিভি সিরিয়াল দেবে, আমি আর পুলকে যাবো ইভিনিং শো সিনেমা দেখতে। জয়ন্ত দা, আমি তোমার সঙ্গে সিনেমা যাবো না। যাবি না মানে? অসীমা কাকিমার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কাকিমা বলেছে যে জয়ন্ত পুলের তো কোনোদিন সিনেমা যেতে পারে না, তুমি ওকে সঙ্গে নিয়ে আজ সিনেমা দেখে এসো। আমি ঠিক সময় চলে আসবো। ছোটদা, তুমি ওকে বলে দাও। কি বলে দেবো? জয়ন্তর সঙ্গে পুলকাশ কোথাও যাবে না। আরে বাবা, আমি বলতে যাব কেন? আমি কি ওর গার্জেন? ওর বাবা আছে, মা আছে, দাদা আছে। দাদা কি কে বলো? কিন্তু বর্দা যার বিরুদ্ধে বলবে সে তো তোমার বন্ধু গো। ওই বদমাইশ ছেলেটাকে কোনো কিছু বললেই তো তোমার রাগ হয়ে যায় দাদা। কলেজ থেকে ফিরেছো তো অনেকক্ষণ, এখনো এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? মা ডাকছে, বাড়ি চলো। বড় বাবু বাড়ি ফিরেছেন? বড় বাবু নাকি ওই কলির বিদ্যাসাগর বিদ্যের জাহাজ নিয়ে ওই বিদ্যুতের রমার কাছে আড্ডা মারতে গেছেন? আরে সোজা কথাই বল না, বন্দরের জাহাজ নোঙ্গর করেছে। পল্টুদা, তুমি কি গো আমার সামনে তুমি বর্দার সম্পর্কে এরকম কথা বলছো? তোমারও তো আমার মতো একটা এরকম ছোট্ট ভাই আছে। নিজের ভাইয়ের সম্বন্ধে তুমি যদি এরকম নোংরা কথা বলো, তোমার বাড়িতেও কি তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এরকম নোংরা কথা বলো? পল্টুদা, যা যা, বকিস না, খুব পেকে গেছিস। ছোটদা, অকালে পাকা দাদার ভাইয়েরা অকালেই পেকে যায় দাদা। কি বলি দেখবি? আর বাচ্চা কেন জল মারবে? কথাটা বললাম বলে লজ্জা পেয়েছো? তাহলে তোমার ছোট ভাইয়ের সামনে তোমার বর্দার সম্পর্কে, তোমার সামনে তোমার বন্ধু যখন তোমার বর্দার সম্বন্ধে কথা বলে তখন তোমার লজ্জা লাগলো না কেন দাদা? কেন? তোর বর্দা, বাবা, এমনকি তোর ছোট ভাইটা পর্যন্ত আমাকে দেখলে রেগে যায়। গুলি মারতো না রাগের মাথায়, রেগে যায়। বাবাটা একটা বাজে লোক, তাই দাদা ঠিক বুঝতে পারে না। আজ আমি মায়ের সামনে বাবাকে বলবো। কি বলবি? বলো বাবা, তোমার বন্ধুর মেয়ে রোমার সঙ্গে তোমার বড় ছেলে শুধু বন্ধুত্ব নেই, ওরা ডুবগে সিটি মারছে। সিটি সেদিন গঙ্গার ধারে সুন্দরী বান্ধবী কাম প্রেমিকা রোমার কথা শুনে দাদা আমার গাড়িতে চড় মেরেছিল। তোর কারণ ওই মেয়েটার ভিতরে লেগে জ্বালিয়ে পুড়িয়ে। রোমা যদি কলেজ থেকে এই রাস্তা দিয়ে না ফিরে, ওকে সঙ্গে নিয়ে আজ সন্ধ্যার পর আমি অমর কাকার সঙ্গে দেখা করব। তারপর যা বলার আমি নিজের মুখে বলবো। কি হলো? হেলিকপ্টার আসছে। ইস, কেমন আসছে দেখ মাইরি। দূর থেকে দেখে মনে হচ্ছে বোম্বের উঠতি হিরোইন মাধুরী দীক্ষিত। আর পিছন দেখলে মনে হয় চিন দেবী। আরে ব্যাস, বড় লোকের মেয়ে বলে দিমাগে মাটিতে পা পড়ে না। দেখ না আজ ওকে কিভাবে প্যাক দিই। অমরেশ,
সাহায্য করা যায়নি। কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি একবার ওদের বাড়িতে কি খবর নিয়ে আসবো, অসুখ টসুখ করলো কি না? হ্যাঁ হ্যাঁ, খবর নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, একবার আমি জেনেই আসি। তার মানে তোমার কি লজ্জা বলতে কিছু নেই অলকেশ? একটুখানি ছিল। তোমাকে দেখার পর থেকে আমার ওই বন্ধুর লজ্জা জিনিসটা চরিত্র থেকে হয়ে গেছে। হাসবে না, তোমরা একদম হাসবে না বলছি। তাহলে সুন্দরী তুমি হাসো, আমরা দেখি। কোন চোখে দেখবে? যাদের মা বেন কাণ্ড কেনে তাদের আবার চোখ আছে নাকি? কি বললাম শুনতে পেলে না? নাকি শুনতে পেও না শোনার ঢং করছো? জমা হয়ে থাকবে তোমার সব অপরাধ আমার মনের খাতায় জমা হয়ে থাকবে অলকেশ। যেদিন থেকে তুমি আমার পিছু নিয়েছো সেই দিন থেকে আমি তোমার উপর নজর রেখেছি, আর তুমি তোমার ওই বন্ধু বন্ধুর সাহায্যে আমার এই লাল মনে টাইপ করতে চাইছো। চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে? কি আবার হবে? চোখে কাজল দিয়ে এমনি করে কানকে মেরে রাস্তার এই কুকুর দুটোকে দিয়ে আমি খেলা করব। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, তেমন জঙ্গলে লেগে যায় আগুন যেমন, লেগে গেলে আর চলে ওই রূপে আমি মরি। দোষ বলো কার, দোষ বলো দেখে মনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য জানা হয়ে গিয়ে তোদের সঙ্গে ভৌতিক নাচ গান শুরু করে দিয়েছি। জেঠু জেঠু নয় মা বনে, এখন আমি অন্ধ ধৃতরাষ্ট্র, তাই পুত্র শুনে অন্ধ হয়ে আমি শুভ বোধ হারিয়ে ফেলেছি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আপনি তোর বাবার বন্ধু আমি। 24 ঘন্টার মধ্যে বেশ কয়েক ঘন্টায় আমরা দুই বন্ধুতে কাটাই, কত কথাবার্তা বলি। ওই সব কথা যদি জানোয়ার জানতো, পড়ে গেছে, পালিয়ে গেছে। কিন্তু অন্ধকার পালিয়ে বেশ বাঁচতে পারবে না। আলো এসে অন্ধকারকে ফালা করে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে আলোর যাত্রীকে বলবে, বাপি তুমি শান্ত হও, বাপি তুমি শান্ত হও। কি করে শান্ত হব অমরেশ? যেখান থেকে শান্ত হবার শান্ত হয়ে শান্তি পাবার কথা, সেই শান্তনার ঘরটাই যে আমার ভেঙে ছাই হয়ে গেছে। জ্যাঠাইমার কথা বলছেন? জেঠাইমা? মা শব্দটা বাদ দিয়ে কথা বল রমা। অসীমা মা শব্দের মানে জানে না। যদি জানতো তাহলে টাকার কাছে মাতৃত্ব বিক্রি করে দিয়ে এই কল্যাণ বেনারির সংসারে অকল্যাণ ডেকে আনতো না। লজ্জা লজ্জা, অসীমা আমার জীবনে সীমাহীন লজ্জা। তাকে আমি দীর্ঘদিন ধরে বোঝাতে পারিনি যে সংসারে মা মন্দ হয়, সেই সংসারের সন্তানরা কখনোই ভালো হয় না। কেন হয় না জেঠু, কেন হয় না? অমরেশ তো জ্যাঠাইমার ছেলে। না, অমরেশ তোমার জ্যাঠাইমার ছেলে নয়। জেঠু কি বলবে? কি বলবে বাপি? তাহলে আমি কার ছেলে? বলো আমি কার ছেলে? আমার ছেলে। তুই আমার ছেলে, তুই আমার আদর্শ অনুপ্রাণিত, তাই তো তুই আমার ছেলে। আর অলোকেশ তোর মায়ের মতে মত দিয়ে চলে, তোর মা যা বলে সে তাই শোনে, তাই সে তোর মায়ের ছেলে। জেঠু বোধহয় আজ কলেজ সাহিত্যের উপর লেকচার দিয়েছেন, তাই এখনো সাহিত্যের কথা বলতে পারছেন না। না 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 রমা না, বাপির কথা সাহিত্যের কোথাও নয়, কোথাও যেন একটা আমি বাস্তবের ছোঁয়া পাচ্ছি। না না অমরেশ, বাস্তবের ছোঁয়াতে কিছুই নেই। কিন্তু আমি যে গন্ধ পেয়ে গেছি বাপি। কিসের গন্ধ? কিসের গন্ধ পেয়েছি ঠিক এই মুহূর্তে আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো বাপি। তবে জ্যোৎস্না রাতে বন্য পরিবেশে ধূসর পাণ্ডুর চাঁদের আলোয় গা ছমছম করে রাতের কুইলিতে নাক চম্পার গন্ধ পেয়ে অজগর সাপ যেমন সিম সিম করে জেগে ওঠে, ঠিক তেমনি
মনের বনভূমিতেও কি যেন একটা মাথা তুলে দাঁড়াতে চায় বাপি, কি যেন একটা মাথা তুলে দাঁড়াতে চায়। ছন্ন সাপের চোখের মতো আমার এই ক্লান্ত দুটি চোখ দিয়ে আমি আমার মায়ের সাথে আমাকে মেলাতে চেষ্টা করি, কিন্তু মেলাতে পারি না বাপি, কিছুতেই মেলাতে পারি না, কিছুতেই মেলাতে পারি না। শান্ত হ অমরেশ, আজে বাজে চিন্তা করে মাথা খারাপ করছি না। অমরেশের এই চিন্তা কিন্তু আজে বাজে চিন্তা নয় জেঠু। নতুন নয় না, ও কলেজে যেতে আসতে কখনো কখনো কলেজের কম্পার্টমেন্টে ও এরকম ধরনের অনেক কথাই বলে। কি বলে? বলে বলে আমার মা আমার চেয়ে ওই অলোকেশকে বেশি ভালোবাসে। তুমি তুমি চুপ করো বাবা, আমাকে বলতে দাও, আমাকে। পরে বলবি। না এখনই এখনই আমি তোমার কাছে জানতে চাই বাপি, আমার সাথে আমার মায়ের এই বিব্রতিশীল ব্যবহারের কারণ কি? আমার মায়ের স্নেহ ভান্ডার থেকে এক ফোঁটা স্নেহ আমার জন্য কেন ঝরে পড়ে না? আমার মেয়ে অলকেশকে যে চোখে দেখে, পুলকেশকে যে চোখে দেখে, আমাকে দেখার সময় আমার মায়ের চোখের ভেতর থেকে আরো অন্য দুটি চোখ উঠে পড়ে কেন বাপি? বলো না বাপি, আমি তো আমার মায়ের প্রথম সন্তান। প্রথম সন্তান হলেও তুই তো বেবি ফুটের সন্তান বাবা। বাপি, তোর জন্মের পর তোর মায়ের বুকের দুধ ছিল না। যে মা তার সন্তানকে বুকের দুধ দেয় না, সেই মায়ের বুকে স্নেহ জন্মাবে কি করে বাবা? বাপি আগে জানলে আমি টেপটা সঙ্গে করেই নিয়ে আসতাম। আমার বিরুদ্ধে বাপ বেটার কথাগুলো আমি টেপ করে রাখতাম। তুমি নিজেই তো একটা দারুণ টেপ রেকর্ডার অসীমা, আবার রেকর্ড করে নতুন করে রেকর্ড ভাঙা কি দরকার? কি বলতে চাও তুমি? রেকর্ডটা হলেই বা ফাটা, তিনটা এক জায়গায় দাঁড়িয়ে গেলে খুব সুন্দর ভাবে বাজবে। আমি অসীমা, আমার সীমানে, আমি সীমানে, সীমানে। এই অমরেশ, তুই তোর বাপকে আমার নামে কি বলছিলিস? বল বল কি বলছিলিস? অমরেশ কিছুই বলেনি জেঠাইমা। থাক থাক, তোকে আর চোরের সাক্ষী মাতাল হতে হবে না। জেঠাইমা মা মা বলা ডাক ছিড়ি দেখো না, মা বলে ডাকে আমার অলোকেশ আর পুলকেশ। কিন্তু কিন্তু আপনি কি জানেন জেঠাইমা, আপনার ওই মিষ্টি করে মা ডাকা অলোকেশের মা বড় কাণ্ড জ্ঞান নেই। কি বললি রমা? কি বললো তুমি? তুমি শুনতে পেলে না? তুমি শুনতে পেলে না? অমরেশ, তুই কি আমার গায়ে হাত তুলবি? ভেঙে দেবো তোর ওই হাতটা, আমি অমরেশকে বলে ভেঙে দেবো, তবেই আমার নাম অসীমা। মা শোনো, মা শোনো। কলেজে যার মতো ভালো ছেলে একটাও নেই, যাকে আধুনিকতা শেখাতে গেলে সে কিছুতেই শিখতে চায় না। যে ইয়াং মেয়েকে দেখলে চোখ নামিয়ে নেয়, ওই স্টিং মিউজিক দেখলে যেখানে হাত চাপা দেয়, সেই আজ মাঝে মাঝে এমন হয় কেন? বলো বলো মনেশ, বলো কেন কেন? জানি না, আমি 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 কিচ্ছু জানি না রমা। আমার আমার মা জানে, আমার বাবা জানে, আমি কিচ্ছু জানি না রমা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি, আমি কিচ্ছু। আমার কপালে বিধাতা গো, আমার
এ ব্যথা কোথা শেষ বলে দাও পরমেশ, এ ব্যথা কোথা শেষ বলে দাও পরমেশ। যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো একই পরমা, তুমি আবার কাঁদছো পরমা। 3 মাস হলো তুমি এই বাড়িতে রান্না মায়ের হয়ে কাজ করছো। আজও তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তুমি এইভাবে এমনি করে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে পরমা। অমর, নিশ্চয় আজ তোমাকে কেউ কিছু বলেছে, তাই না? বলো কে কি বলেছে? কে আবার বলবে? যারা বলে, যারা সব সময়ের জন্য আমার সব কাজে খুঁত ধরে, তারাই যে আজ আমাকে অনেক কথা বলেছে। ভোলাদা কোথায়? রমা কোথায়? বাজারে গেছে। আসুক আসুক তারা বাজার থেকে, তারপর আমি তাদের দেখাচ্ছি মজা। না আমার না, আমার জন্য তুমি শুধু শুধু ভোলাদা আর রমার সঙ্গে ঝগড়া করে দ্বিতীয়বার আর ভুল করো না পরমা। পরমা নয় অমর, তুমি কেন ভুলে যাচ্ছ আমি সরমা? আজ আমি রান্না মা হিসেবে যে তোমাদের বাড়িতে এসেছি, এখনো যদি ওরা এসব শুনতে পায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। হোক সর্বনাশ, হোক সর্বনাশ, প্রয়োজন হলে আমি তাদের কাছে আমি সমস্ত ঘটনা প্রকাশ করে দেবো, প্রকাশ। এই জন্য আমি এতদিন ধরে তোমাদের বাড়িতে আসতে চাইনি। আমার পরমা, তুমি কি মনে করেছো অমর আমার জন্য তুমি তোমার ঘরটা এইভাবে ভেঙে দেবে? পরমা, যে ঘর আমার বাধা হলো না সেই ঘর তুমি ভাঙবে কোন অধিকারে পরমা? আমার তুমি? হ্যাঁ পরমা, তাই তো শুধু একটা কথায় দেখো পরমা, দেখো আমার বুকের মধ্যে একটা যন্ত্রণা হাহাকার করে উঠে। তাই তো আমি কাজ করতে গিয়ে সমস্ত কাজ আমার ভুল হয়ে যায়। আজকে রমার জন্য বাজারে শাড়ি কিনতে গিয়ে তোমার জন্য আমি একটা শাড়ি কিনে নিয়ে এসেছি। তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো? কই দেখি দেখি শাড়িটা দেখি। দেখো, এই দেখো পরমা, এইটা রমার আর এইটা হলো তোমার। কি করেছো অমর? তুমি আমার জন্য এত দাম দিয়ে শাড়ি কিনে এনেছো? কেন পরমা, তুমি কি আমার প্রেমকে কম দামে মনে করেছো? পরমা, আমি ভুল করিনি। এর চেয়ে অনেক বেশি শাড়ি আমার কেনার কথা ছিল। তোমার ওই শাখা পলা পরা হাতে এর চেয়ে অনেক অনেক বেশি সোনার গহনা পরার স্বপ্ন দেখেছিল। কিন্তু মনের আকাশে দুটো রাজিল রামধনুর তুমি ছিলে আমার স্বপ্নের জাদু করি, তুমি ছিলে আমার ভালোবাসার মধুকর। রূপের রসে আমরা একাকার হয়ে গিয়েছিলাম। এই তো ছিল স্বপ্ন। হয় না, হতে পারে না, হতে পারে না। ঝরা বকুলের নতুন করে স্বপ্ন দেখাবো। তাই তো তুমি আজ আমার কাছে দেবতা, আর আমি হচ্ছি তোমার পূজার। পরমা, আর শুনে আমার পাপ ধরেছে। আমরা দুজনে গুরু হয়ে গেছি পরমা। ওঠো পরমা, তুমি ওঠো। ছোট বাবুকে প্রণাম করছিলাম খুকুমারি। সন্ধ্যেবেলায় আমি ঠাকুর প্রণাম করছিলাম। আগে কখনো কারো প্রণাম দিতে না, কিন্তু এই রান্না মাই বাড়িতে আসার পর থেকে তুমি এমন পাল্টে গেলে কেমন করে বাপি? যেমন করে সাধারণ মানুষ পাল্টে যায় রে রমা। কিন্তু ভোলাদা, আমি তো সাধারণ, আমি তো অসাধারণ নই। অসাধারণ। তাই রোজ সন্ধ্যাবেলায় ওই সরমার প্রণাম নেওয়ার জন্য তুমি উন্মুখ হয়ে থাকো। রমা, মুখটা একটু কমা, মনটাকে তুই আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যা। কি বললাম সেই কথাটা তুমি কি বুঝতে পারলে না ফুলাদা? আচ্ছা ফুলাদা, তুমি তো আগে এত বোকা ছিলে না। বাপি, বাপি, ভোলা কেন তুমি
দোহাই তোমাকে ছোট বাবু, দোহাই। আমি আমি আপনার পায়ে ধরে বলছি ছোট বাবু, আমি আপনার জোরাত করে পায়ে পড়ে বলছি, আমার জন্য আপনি আপনার আপনজনদের সঙ্গে ঝগড়া করবেন না ছোট বাবু। শর্মা, খবরদার, খবরদার, তুমি নাকে কাটবে না বলে দিচ্ছি। মাঝে মাঝে তুমি এমন কথা বলো যেন যেন মনে হয় তোমার সঙ্গে আমাদের আত্মসম্পর্ক আছে। খুকুমণি, হ্যাঁ, তুমি যেন আমার বাপের কাছের মানুষ। যাও যাও, রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করো। যাচ্ছি যাচ্ছি খুকুমণি। দাঁড়াও দাঁড়াও রান্নামা, আমি তোমার হয়ে রমাকে আজকে একটা কথা বলবো, সে কথা শুনে তবেই তুমি এখান থেকে যাও। কি বলবে অমরেশ? রমা খুব ভালো করে লেখাপড়া শিখেছে, কিন্তু মানুষের সঙ্গে কিভাবে ভালো করে কথা বলতে হয় সেটা রমা এখনো পর্যন্ত শেখেনি। কনগ্র্যাচুলেশন অমরেশ, কনগ্র্যাচুলেশন। অমর কাকা, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। জেঠু, জেঠু, তুমি কি বুঝতে পেরেছো? ওই মেয়ে ছেলেটা সকালবেলায় ওদের বাড়িতে রান্না করতে গিয়ে আমাদের না বিরুদ্ধে নিশ্চয়ই কিছু বলে এসেছে। না না খুকুমণি, না, আমি ওই খোকা বাবুদের বাড়িতে রান্নার কাজ করতে গিয়ে এ বাড়ির কোনো কথাই বলিনি। বলনি তো? অমরেশ এসে রমার কথার প্রতিবাদ করলো কেন? ভোলা জেঠু, প্রকৃত শিক্ষাই প্রতিবাদের জন্ম দেয়, আর শিক্ষার নামে যাদের ফ্যাশন বেশি তারাই প্রতিবাদকে অপবাদ বলে চালাতে চায়। খোকা বাবু, দোহাই তোমার, দয়া করে তুমি একটু চুপ করো, তুমি একটু চুপ করো। আমি হাত জোর করে বলছি খুকুমণি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খুকুমণি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাপি, তুমি ওই রান্না আমাকে বলে দিও, ওই জন্য খবরদার আমাকে কখনো খুকুমনি বলে না ডাকে। ডাকবে ওই শর্মা তোকে চিরকাল খুকুমণি বলেই ডাকবে। জেঠু, উনি উনি ঠিকই বলেছেন রমা, উনি তোমাকে খুকুমনি বলে ডাকবেন, আর আর খোকাবু বলে ডাকবেন আমাকে। খোকা, রান্নামা, রান্নামা, আমার খুব খিদে পেয়েছে, খোকা। তুমি আমাকে খেতে দেবে চলো রান্নামা, তুমি আমাকে খেতে দেবে চলো। হ্যাঁ, চলো খোকা, চলো। ওই অমরেশ আর রমাকে দেখে শর্মার নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে যায়, তাই না অমর? জেঠু, জেঠু, তুমি রান্নাবার হয়ে বেশি ওকালতি করো না। রমা, বড় হয়েছিস, ওই মুখে ছোট কথা মানায় না। অমর, তুই রমাকে একটু শাসন করতে পারিস না? কি করে করব? আজ থেকে 22 বছর আগে শাসনের চাবুকটা তুই আর ভোলাদা আমার হাত থেকে কেড়ে নিয়েছিস। বেশ করেছি, কেড়ে নিয়েছি। ভোলাদা, রমা তোমার মেয়ে বলে তুমি লাটসাই হয়ে যাওনি। ভোলাদা, এই রমাকে আমি ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। এই রমাকে অপমান করলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না ছোট বাবু, আমি তোমাকে। কিন্তু রমা কোনো অন্যায় কথা বললে অমর ওকে কিছু বলবে না, এই বা কেমন কথা? রমা, মায়ের মতো রান্নামাকে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না? আমার ভুল হয়ে গেছে জেঠু, আমার ভুল হয়ে গেছে। কি বললি? ভুল হয়ে গেছে? স্বীকার করছিস হ্যাঁ, ভুল হয়ে গেছে? তাহলে এই নে, মিষ্টি নে, মিষ্টি মুখ কর। মিষ্টি? আচ্ছা, তোমরা সবাই শোনো, এরপর থেকে এই দৃশ্যে সবটাই মিষ্টি। আচ্ছা জেঠু, তুমি প্রথম মিষ্টি মুখ করো। ওরে মাগো, যত মিষ্টি তুই, এ মিষ্টি তত মিষ্টি নয় রে। তবু তুই যখন নিজের হাতে দিচ্ছিস তখন খেতে তো আমাকে হবে। বাপি, ও বাপি, এই নাও তোমার ভাতটাও তুমি খেয়ে নাও। এই মিষ্টি শুধু মিষ্টি নয় রে মা, আমার দুঃখের সাগর মন্থন করে উঠে আসা স্বপ্নের অমৃত বিন্দু। বাপি, আমি ছুটে গিয়ে অমরেশ, ভোলা জেঠু আর রান্না মাকে এই মিষ্টিগুলো দিয়ে আসি। পাগলি মেয়ে কোথাকার, এই গরম
তো এই ঠান্ডা। ঈশ্বর, সংসার থেকে এ দৃশ্য তুমি কোনোদিন মুছে দিও না ঠাকুর। এই মধুর দৃশ্য দেখতে দেখতে আমি যেন মরতে পারি, আমি যেন মরতে পারি, আমি যেন মরতে পারি। বাসন নেবে গো, বাসন। কামনা বাসনা আমার এই বাসনে রেখে দেবে। বাসন নেবে গো, বাসন। ও বোকাদা, ও বোকাদা, আজ আমাদের বাসন ফেরি করতে যাওয়া হবে না গো। কেন রে রাজেন্দ্র? কেন কি? কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি কি কোনো কথাই শুনোনি? খবরটা শোনার পর থেকে ওই তুলসী মা আনন্দে নাচতে শুরু করে দিয়েছে গো। এই রাজেন্দ্র, আরে কিসের খবর? এই বোকারাম পাবলিককে তুই আগে বল। আরে দাঁড়াও দাঁড়াও, বলবো তো বটে। ওই তুলসী মায়ের বুকে কথাটা শুনে আমিও যেন কেমন হয়ে গেছি গো। ওই ছেঁড়া কাপড়ের কুড়িটা নিয়ে আমি ছোট করে রাখতে যাচ্ছিলাম, এমন সব তুলসী মা এসে ছুটে এসে আমাকে বললো, আমাদের সরমাদির ছেলে মেয়ে সেই খোকা বাবু আর খুকুমণি আমাদের এই সূর্যোদয় পল্লীতে বেড়াতে আসছে গো। হ্যাঁ, আমার সেই ভাগনা আসছে, আমার সেই ভাগ্নি আসছে। এ রাজেন্দ্র, আরে তুই আগে বল। তোর মুখে কথাটা শুনে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে গো বোকাদা? আরে আমি আনন্দে দেহি দেহি করে নাচি। আমারও না বোকাদা। হবেই তো রে রাজেন্দ্র। পরমার ছেলে মেয়ে আসছে আজ আমাদের সঙ্গে পরিচয় করতে, এ কি কম আনন্দের কথা? মনে পড়ে যাচ্ছে সেদিন আমি আর পরমা দিদি সেই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে নিয়ে। আরে তুমি থামো তো বোকাদা। তুলসী মা, তারা এসে তাদের কিভাবে আদর যত্ন করবে সেইটা আগে ভাবো না গো। ভাবা হয়ে গেছে রে রাজেন্দ্র। এই দেখ, তাদের জন্য আমি নারকেল নাড়ু কিনে আনিয়েছি। তুলসী মা, তুমি তাদের জন্য নারকেল নাড়ু কিনে আনিয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হব না? আরে খোকা বাবু যে নারকেল সন্দেশ খেতে খুব ভালোবাসে। তুমি কি করে জানলে তুলসী মা? কি গো বোকাদা, তুমি শোনোনি? খোকা বাবু আর খুকুমণি যেদিন আমাদের পরমা দিদিমণিকে পাটলি বলে ঝিল মেরেছিল, তারপর দিন ওই তুলসী মা কার নারকেল নাড়ু কিনে নিয়ে গিয়ে ওদের সামনে গিয়ে খোকামণি আর খুকু বাবুকে নারকেল নাড়ি খাইয়ে বলেছিলাম, দাদু ভাই, যাকে তোমরা ডাইনি বলে ঢিল মেরেছো সে আমার মেয়ে। সে যদি আবার কোনোদিন তোমাদের সামনে এসে দাঁড়ায়, তাকে জানে অপমান করো না। আমি রোজ তোমাদের নারকেল সন্দেশ খাইয়ে যাব। বলো, তোমরা কি সন্দেশ খেতে ভালোবাসো? তা খোকা বাবু বলেছিল আমি নারকেল নাড়ু খেতে খুব ভালোবাসি। তুলসী মা, ও বোকাদা, খোকা বাবু আসছে, ওই যে খুকুমণি আসছে। কত দূরে আসছে রে রাজেন্দ্র? ওই তো বাগানের কাছে আসিয়া গেছে। সঙ্গে পরমা দিদি আসছে না? নেই বোকাদা, নেই। অমরের তাকে খবর দেওয়া হয়েছে? নেই, অমর বাবু খবরটা তো শুনে নাই। আমি ছুটতে গিয়ে অমর বাবুকে বলবে, বাবুজি আমি কয়লার গোড়ায় কয়লা ভাঙতে চললাম, আপনি জলদি আসিয়া ওই তুলসী মার ঘরে চলিয়ে যান। ওখানে আপনার ছেলে মেয়ে খোকা বাবু আর খুকুমণি আসছে গো, খুকুমণি আসছে। আজ আমাদের কি আনন্দ! এসো 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 খোকা বাবু, এসো খুকুমণি। এই, তোমরা আমাদের খোকা বাবু খুকুমণি বলছো কেন? আমাদের বাড়ির মেয়েটা তোমাদের এখানে বেড়াতে আসে নাকি? তুমি কোথায় কি বলছো? কাল ঠিক এইভাবেই তুমি রান্নাকে অপমান করেছো। আজ তোমার কথা মতো, বাপির কথা মতো এখানে আমরা বেড়াতে এসেছি, এদের মনে তুমি দুঃখ দিচ্ছ কেন বলো তো? সে কথার উত্তর পরে শুনবে। এখন শোনো, তোমাদের বলছি, আমাকে তোমরা দিদিমণি বলে ডাক। পারবো না, আমরা তোমাকে দিদিমণি বলতে পারবো না। কেন পারবে না? তোমরা কি ভুলে গেছো যে তোমরা আমার বাপের দয়াতে বেঁচে আছো?
তুমিও বোধহয় ভুলে গেছো রমা, আমরা যখন সেই ছোট ছিলাম, আমরা যখন স্কুলে যেতাম, তখন আমাদের নারকেল নাড়ু খাওয়াতো এই তুলসীমা। তুলসীমা, তোমার কথা মনে আছে তুলসীমা? দাদু ভাই, সব মনে আছে। আমারও মনে আছে। হ্যাঁ, তোমাদের কথা যখন আমার বাপিকে আমি বলছিলাম, বাপি তখন বলেছিল সেই বৃদ্ধ মহিলাকে তোরা দিদিমা বলেই ডাকবি। তখন দেখেছিলাম, কিন্তু এখন ডাকতে পারবো না। কেন কেন ডাকবে না দিদি ভাই? তুমি তো আমার পরমার মেয়ে। কি বললে? আমার মায়ের নাম তুমি জানলে কি করে? বাপি তোমাদেরকে বলেছে? হ্যাঁ ভাগ্নি, তোমার বাপি আমাদের কাছে সব বলেছে। কি আশ্চর্য! বাপির কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মা তো কবেই মারা গেছে। না না না, এসব কথা বলে কি লাভ? না না, তোমাদের মা মারা যাননি। কি বললে? আমি আমি ভুল বলে ফেলেছি। তোমার তো আজকাল সবই দিন ভুল হয়ে যায়। তুমি কিছু মনে করো না ভাগ্নি, তুমিও কিছু মনে করো না ভাগনা। ভাগনা ভাগ্নি, আচ্ছা অমরেশ, এরা কি সব বলছে? এরা কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হব না? পাগল না হলে কি আমরা সেই দিনটার কথা আজও মনে করে রাখি? আজও তুলসীমা তোমাদের জন্য নারকেল সন্দেশ কিনে আনে। তুলসীমা, নাড়ুগুলো দাও। হ্যাঁ, নাড়ুগুলো দাও। তুলসীমা, তুমি আমাদের জন্য নারকেল সন্দেশ আনিয়েছো? কই কই দেখি, দাও দাও, আমাকে দাও, আমি খাবো, দাও। খাও খাও নাড়ু গোপাল, নারকেল নাড়ু খাও। তুমি একটা দাও দিদিমণি। এই পোড়া কপালি তুলসীবালা কিছুক্ষণের জন্যেই তার হারিয়ে যাওয়া জীবনে ফিরে গিয়ে ওই নাতি নাতনিকে নিয়ে আনন্দ করে সব মিটিয়ে নি। নাও রমা, রমা, তুমি একটা নাও, নাও রমা, তুমি একটা নাও। কি আনন্দ! ও দাদাবু, ও দিদিমণি, তোমাদের মনে পড়ে এমনি করে নাড়ু খাইয়ে খাইয়ে আমি নাচতে নাচতে গাইতাম? কি গাইতাম বলতো? কি গাইতে? নাগর আমার কাঁচা পাত্র দিল না, এই নাগর আমার কাঁচা কি ব্যাপার রমা, তুমি ইউনিক বললে? অমরেশ, ব্যাপারটা কিন্তু প্রথমে আমার খারাপ লাগছিল, শেষ পর্যন্ত কিন্তু ভালোই লাগলো। তাই আমরা এখান থেকে যাওয়ার আগে এদের সবাইকে একটা খবর জানিয়ে দিয়ে যেতে চাই। ভালো খবর? দারুণ ভালো খবর গো, দারুণ ভালো খবর। খুব তাড়াতাড়ি তোমরা আমাদের বিয়ের ভোজ খাবে। তা পাত্রটি কে দিদি ভাই? তোমাদের সকলের খোকা বাবু এই অমরেশ। এই অমরেশ, আমি ঠিক বলিনি? হ্যাঁ রমা। ওরে বোকারাম, তুই আর দেরি করিস না, ছুটে গিয়ে আমার বাবুকে ডেকে নিয়ে আয়। দেরি করলে ওরা যে আরো এগিয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে তুলসীমা, সর্বনাশ হয়ে যাবে। আর সর্বনাশের কথা তোমরা বলছো? তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের ক্ষতির কথা বলছি না আমার। তবে কার ক্ষতির কথা আশঙ্কা করছো তোমরা? আমার ক্ষতি? কি বলছো তোমরা? তুলসীমা, তুলসীমা, বলো কি বলতে চাইছো? আমাকে স্পষ্ট করে বলো। বলবো বলবো বাবু, বলবো, সব কথা বলবো। আপনি শুধু আমাদের কিছু সময় দিন, সময় দিন। কি ব্যাপার? কি এমন কথা যে কথা ওরা আমাকে সহজভাবে বলতে না পেরে আমার কাছে কিছুক্ষণ সময় নিয়ে গেল? রাজেন্দ্রের মুখ থেকে আমি শুনলাম আমার কথা মতো নাকি রমা আর অমরেশ এই বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু তারাই বা গেল কোথায়? না না না, এর মধ্যে কোন একটা রহস্য আছে, আর যেমন করে হোক সেই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। তুমি সারা পরমাকে সরমা বানিয়ে বসে আছো, তাই না বাবু? নন্দলাল কে? নন্দলাল, খেলা রে নন্দলাল, যারা তোমার ভালোবাসার শৌখিন। আচ্ছা নন্দলাল, তুমি তো মানুষ, মানুষের মতো হাঁটো।
কিন্তু মানুষের মতো তুমি কথা বলো, কিন্তু তুমি মানুষ নয় কেন? আরে শালা বাতেলা চলো, আসল কথা বলো। কবে আমার বউ পরমাকে আমার কাছে রেখে আসবে? তোমার সাধ্যের দিন। বাবু চিৎকার করো না নন্দলাল, তুমি চিৎকার করো না, তোমার হরমোন আমি চেঞ্জ করে দেবো। আরে শালা ছাড়ো তো হরমোন বউর কথা। হারামের বাচ্চা বউ টাকা মেরে দিয়েছে। তোমার নিউক্লিয়ার সিস্টেম চেঞ্জ করে দিয়ে আমি তোমাকে মানুষের প্রতিলিপি তৈরি করব। চলো তুমি আমার তুমি শালা আমাকে ভালো মানুষ বানাতে পারবে না। তুমি কি ভালো হতে চাও না নন্দলাল? হ্যাঁ ভালো। ভালো হলেই তো শালা এই দুনিয়াটা আমার চোখে কালো হয়ে যাবে। শালা হারামের দুনিয়ার হালচাল দিকে বুঝতে পারছেন না। ভালো হয়ে এখানে কোন শালা ভালো নেই। ভালো হচ্ছে তারা যারা শালা আমার মতো একেবারে খারাপ হয়ে গেছে। নন্দলাল শোনো মোল্লার বাবু, তুমি আমার ঠিকটা করে দিয়েছো, তার জাল আমার পিছনটা লেগে গেছে। এখন আমার সব দিন পেট করে খাবার জন্য না, সেদিন বোকারাম পাবলিককে খেপিয়ে দিয়ে তুমি আমাকে মার খাইয়েছো, তাই আজ তোমাকে আমি হাতে মারতে পারবো না। হাতে মারবে তাই না নন্দলাল? আরে শালা তোমরা বড় লোক, দুনিয়ার যত তোমাদের হারিতে, তোমাকে ভাতে মারতে আমি পারবো না। একদিন চোপে তুমি তোমাদের বাড়িতে গিয়ে শালা তোমাদের বংশের ইজ্জত হারিতে ঢের ছুঁড়ে যাবো। তার মানে তোমার বন্ধু বান্ধব সকলের কাছে চিৎকার করে বলবো, শুনেন শুনেন, আপনারা সবাই শুনেন, বাবু যে মেয়েটাকে 21 বছর ধরে রান্নামা সাজিয়ে রেখেছে, ও শালি রান্নামা নয়, ও একটা কান্নামা। ওই শালা হারাম জাদি শর্মা, ও বিখ্যাত গণিকা পরমা। না না নন্দলাল না, ওই অন্ধকারের মানুষটাকে তুমি আলোর ঠিকানা তুমি কেড়ে নিও না। ঠিক আছে মোল্লাল বাবু, ঠিক আছে, তোমার ভালোবাসা মেয়ে সারা তোমার কাছে ভালোভাবেই থাকবে, কিন্তু কিন্তু মাসে মাসে নন্দলালের হাতে কোথা কোথা টাকা তুলে দিতে হবে। টাকা? হ্যাঁ হ্যাঁ টাকা, প্রতি মাসে 20,000 করে টাকা। 20,000 টাকা? আরে শালা তোমাদের তো টাকা শ্যাওলা পড়ছে, তার থেকে মাসে মাসে আমাকে থাপ্পড় মারলে আমি শালা একটু ভালো হয়ে যাবো, আর তুমিও শালা তোমার ভালোবাসার মেয়েকে নিয়ে সুখে সংসার করতে পারবে। আজ কিছু হবে না পছন্দ দাও, আর বাকি না হয় তোমার বাড়িতে গিয়ে নিয়ে আসবো। না না না, আমার বাড়িতে যেতে হবে না, আমার বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। আপাতত তুমি এই টাকাগুলো রাখো, আগামী সোমবার ঠিক এইখানে আমি তোমার হাতে টাকা তুলে দেবো। টাকা বহুত আচ্ছা অমলত বাবু, বহুত আচ্ছা। করে গরম নোট, আপনি সারা নোটবুকে লিখে নেন, আসছে সোমবার। হ্যাঁ মনে থাকে যেন। আর একটা কথা, তুমি তো সারা জীবনে বিয়ে করলে না, তাহলে সাহেবের মতো মেয়েটা তোমার মেয়ে হলো কি করে? সত্যি করে বলো মেয়েটাকা। আমার রোমা আমার গোপনে বিয়ে করা স্ত্রীর একমাত্র মেয়ে। অমরলাল বাবুর গোপনে বিয়ে করা একমাত্র মেয়ে রমা, একমাত্র মেয়ে রমা। নন্দলাল হঠাৎ এই কথা বলে গেল কেন? কিভাবে ও সন্দেহের অবকাশ পেল? তাহলে কি রোমার জীবনে? শুধু আমার জীবনে নয় দাদা, অমরেশের জীবনে, আপনার জীবনে, এমনকি পরমার দিদির জীবনেও ভয়ঙ্কর একটা ক্ষতির ঝড় চলে আসছে।
কি বলতে চাইছো বোকারাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে কথা তুলসীমা আপনাকে বলতে সাহস পায়নি, সেই কথাই বোকারাম পাবলিকের কাছে আপনি শুনুন। অমরেশ আর রমা, ও রমা আর অমরেশ একে অপরকে ভালোবেসে ফেলেছে। বাবারে বাবা, হাসতে হাসতে পেটে আমার ব্যথা হয়ে গেছে। এই শর্মা, আমার অপমানের কথা শুনে হাসতে তো লজ্জা করে না? কান্নার জন্য যার জন্ম হাসে সে কোন সাহসে? তোর সব পাপ সাজিয়ে আমি রান্নামা সাজিয়ে রেখে তোকে পার্টনার করে রেখেছি, তাই তোর এত দাপা দাপি, তাই না? দিদি, দিদি, তোর মুখে দিদি ডাক শুনতে আমার ঘেন্না করে। দিদি ডাক শুনতে ঘেন্না করে, তাই না দিদি? কিন্তু মাসে মাসে টাকাগুলো কিনে নিতে তোমার ঘেন্না করে না? ঘেন্না কি? ছোট মুখে তুই বড় কথা বলছিস? দিদি গো, তুমি তোমার ওই বড় মুখে ছোট কথাটা বললে কি করে দিদি? তোমার বোধহয় মনে নেই, যার দিদি ডাক শুনতে তোমার আজ ঘেন্না লাগছে, তার টাকাতেই আজ তোমার সংসারে এতখানি বারবারন্ত। পরমা, পরমা সরমা হয়ে আজ তোমাদের বাড়িতে এসেছে। আজ তোমাদের বাড়িতে দুবেলা রান্না করছে বলে আজ তুমি সুখের মুখ দেখেছো। আমার টাকাতে আজ তুমি তোমার ছেলে মেয়েকে ভালো ভালো খাওয়াচ্ছ, ভালো পড়াচ্ছ। কেন? তোর ছেলেকে আমি ভালো খাওয়াই না, ভালো পড়াই না? ওই বাড়ির পোষা কুকুরকেও কেউ কিন্তু ওইভাবে খেতে দেয় না। তাই যদি ভাবিস তাহলে শোন, এখন থেকে যতটা খেতে পাচ্ছে ভবিষ্যতে তাও পাবে না। কেন পাবে না? কেন পাবে? তুই তো রাতের চাকরি ছেড়ে দিয়ে ওই অমরেশের প্রেমে গদগদ হয়েছিস, তুই বাড়িতে আশ্রয় নিয়েছিস। মামাকে মাস কামড়ে টাকা দিবি কোথা থেকে? কোথা থেকে দেবো সে ভাবনা তোমাকে ভাবতে হবে না দিদি। মাসে মাসে তুমি এতদিন ধরে যেমন টাকা পাচ্ছিলে ঠিক তেমনি টাকা পেয়ে যাবে। তাহলে শুনে যা। কি হয়েছে? কি হয়েছে রান্নামা? এত চিৎকার করে তুমি রান্নামাকে এসব কি কথা বলছো? রান্নামা, তুমি কি রান্নায় কিছু ভুল করেছো? হ্যাঁ হ্যাঁ খোকা বাবু, হ্যাঁ, আজ কপির তরকারিতে আমার নুন একটু কম হয়েছিল তো, তাই তোমার মা আমাকে বলছেন এইভাবে নুন কম দিলে চলবে না, আরো নুন চাই, আরো নুন চাই। রান্নামা একদিন তরকারিতে একটু কম দিয়েছিল, কি হয়েছে মা? এই সামান্য কারণে রান্নামাকে অপমান না করলে কি তোমার চলতো না? অমরেশ, রক্ত রক্ত কখনো বেঈমানি করে না, ভেতরে ভেতরে সে ঠিক কাজ করে। কি কথার উত্তর তুমি কি কথা বলছো মা? এর মধ্যে রক্ত বেঈমানি কাজ করে যায়, এসব এসব কথা কেন উঠলো মা? কেন উঠলো সে কথা তুই বুঝবি না অমরেশ, বুঝলে তোর দু চোখে অন্ধকার ভরে আসবে। তুমি তো আমার মা, তুমি আমাকে অন্ধকারের পথ দেখাবে কেন মা? ওরে, আমি তো তোমার বড় ছেলে মা, তবু কেন তুমি আমার ছোট ভাই আমার কাছে আমাকে অলোকেশকে ছোট করো? কেন তুমি আমার কোনো কথা শুনতে চাও না? তুমি কি জানো মা, অলোকেশ তোমার বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছে। তুমি অলোকেশের বন্ধুদের এ বাড়িতে আসতে বারণ করে দিও মা, বারণ করে দিও। বাজে কথা তুই বলবি না। বাজে কথা নয় মা, বাজে কথা নয়। বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের ভুবনের মাসির মতো তুমি অলোকেশকে প্রশ্রয় দিও না মা। ভুবন যেমন একদিন তার মাসির কান থেকে সোনার গহনা ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছিল, অলোকেশ তেমনি তোমার একদিন সম্মানের অলংকার ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবে মা। সেদিন তুমি তো কাঁদবে, দুঃখে কষ্টে আমার বাপিও ভেঙে পড়বে মা, আমার বাপিও ভেঙে পড়বে। কি করছে অলোকেশ? অমরেশ, তোর মাকে অসম্মান করছে আর তোরা দুজনে হাসাহাসি করছিস। তাহলে কি করতে হবে বলো? বলতে হবে কেন রে ভাই? তুই মায়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দে ভাই, বার করে দে। ওই গুন্ডা বন্ধু তো তোর সঙ্গেই আছে। খবরদার খবরদার অমরেশ দা, তুমি আমাকে গুন্ডা বলবে না। কি আমার বন্ধুরা কি গুন্ডা? হ্যাঁ হ্যাঁ গুন্ডা, গুন্ডা। ওরা বড় লোকের বোকাটা ছেলে, ওরা গুন্ডা চেয়েও সিরিয়াস।
পুলিশ ওদের সমাজ বিরোধী হিসেবে দেখে না। ওদের বাবা মামা কাকা দাদা ভাইরা সবাই পুলিশ প্রশাসনে বড় বড় চেয়ার দখল করে বসে আছে। সেই সাহসে ওরা রাস্তায় মেয়ে দেখলে সিটি দেয়, টোন টিটকিরি মারে, নানা রকম অঙ্গ ভঙ্গ করে অস্ত্রের নাচ গান করে। ওরাই গরিব গৃহস্থের মেয়েদের লোভ দেখিয়ে তাদের ঘরের মেয়েদের সিনেমা দেখতে নিয়ে যায়। জয়ন্ত ঠিক বলেছে অমরেশ দা, যে কথা বলেছে ফারদার কথা বলবে। তুমি আমার বন্ধুর দাদা বলে তোমাকে আমি ক্ষমা করব না। কি করবি রে পল্টু, কি করবি? যা করবো মুখে বলবো না, কাজ করে দেখিয়ে দেবো। পল্টু, মাসিমা, আপনার বড় ছেলে আমাকে গুন্ডা বলেছে, সমাজ বিরোধী বলেছে। অতএব গুন্ডারা যা করে, সমাজ বিরোধীরা যা করে তাই করে ওই অমরেশ দাকে বুঝিয়ে দেবো তুমি কেউটে সাপের ন্যায় যে তুমি পা দিয়েছো, তাই ছবল খাওয়ার জন্য তৈরি থেকো। শুনে যাও বাবা, তুমি আমার একটা কথা শুনে যাও। এই অমরেশ, তুই ছেলের কাছে আমাকে অপমানী হতে চাস? দাঁড়া। মা 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 তোমার বড় ছেলে কি জানে ওই পল্টু বাবা বলেছেন আপনি একটা চাকরি করিয়ে দেবেন। হ্যাঁ, তার আগে আমার মামা বলেছেন যে ছেলেটা বড় ভালো, তাকে আমি অবশ্যই চাকরি করে দেব। সেই জন্যই তো আমি পুলিশের কাছে বলেছি জয়ন্তর সঙ্গে আমি আজকে সিনেমা দেখতে যাব। আসার সময় কিন্তু আমরা রয়্যালের চাপ আর বিরিয়ানি খেয়ে আসবো কাকিমা, আর আমার কাছে নিয়ে আসবো সাবিরের রেজালা। জয়ন্ত আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আয় বাবা। মাকে বাঁচা, ফিরে নিয়ে আয় ভাই। পল্টু বল সিনেমা দেখতে দিস না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। মোটাই ক্ষতি হবে না, ক্ষতি হবে না, লাভ হবে। লাভ হবে? আগে হ্যাঁ, বাবাটা তো কোনো কাণ্ড নেই, যা ইনকাম করে তার অর্ধেক দানেই চলে যায়, তাই বাধ্য হয়ে মা আগে লাইন ধরেছে। তোরা কোন লাইন ধরেছিস? এই লাইন ধরে চলেছে এদেশের বেশিরভাগ ছেলের মা বাবারা, শুধু গরিবরাই নয়, বড় লোকেরা আজ মেয়ের বিয়ের খরচ বাঁচিয়ে সেই টাকায় কিনছে ইন্দিরা বিকাশ পত্র, কিষাণ বিকাশ পত্র। সুকান্ত, তোমার ছাড়পত্র কি তাহলে ভুল হয়ে গেল? সুকান্ত, ভুল হয়েছে তোমার, তাই তুমিও খুব তাড়াতাড়ি ওই অমর রাজ্যে জামাই হয়ে যাবে। জামাই আটশোলা, ওরা আটশোলার মতো অন্ধকারে ঘোরাফেরা করে, আলোর ধারে কাছে আসে না, কাউকে ভালো ভাবতে পারে না। পৃথিবীর আদিম মানুষের মতো আধুনিক সভ্যতা টপকে টপকে আবার আদিম যুগে ফিরে যাচ্ছে। সাহিত্যের প্রফেসর আমার বাপির বুকে আমার জন্য জলকল্লোল জন্য মনির মতো সংসার গঙ্গার পবিত্র ধারা এক গন্ডুসে পান করে ফেলেছে আমার মা। অথচ আমি তার বড় ছেলে, কলেজ থেকে ফিরে কিচ্ছু খেতে পেলাম না। সে কথা তার একবারও মনে করলো না। আমার খুব খিদে পেয়েছে, আমার খুব পিপাসা পেয়েছে, আমি বড় অসহায়, আমি বড় ক্লান্ত। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। খোকা বাবু, খোকা বাবু, আমি তোমার জন্য 1 গ্লাস গরম দুধ এনেছি, তুমি খেয়ে নাও। রান্নামা, আমার মা তো আমাকে কোনোদিন ভালোবেসে দুধ খাওয়ায়নি। রান্নামা সেই ছোটবেলায় 4 মাস ধরে তোমার মা তোমাকে দুধ খাইয়েছিল, সে কথা যে তোমার মনে পড়বে না? আমার মা আমাকে মাত্র কয়েক মাস কেন দুধ খাইছিল? রান্নামা, আমার মায়ের বুকে কি দুধ ছিল না? ছিল খোকা বাবু, ছিল। তোমার মায়ের বুকে অনেক দুধ ছিল, কিন্তু তোমার সেই হতভাগিনী মা তার সন্তানকে বেশি দুধ খাওয়াবার সময় পায়নি। কেন সময় পাইনি? রান্নামা, কেন সময় পাইনি?
যে মা তার সন্তানকে দুধ খাওয়াবার সময় পায় না সে কেমন মা? বলো না রান্না মা, সে কেমন মা? চুপ কর, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। নাও নাও নাও, এই দুধটা তুমি খেয়ে নাও। মনে করো না তোমার মা তোমাকে নিজের হাতে দুধ খাওয়াচ্ছে। দুধের পিপাসা মিটেছে তো অমরে। কেউ কেউ কোথাও নেই তো, এই সময় কেউ কোথায় নেই, তাই আমি তোমাকে অমরেশ বলে নাম ধরে ডেকে দিলাম। ইচ্ছে করে আমার রূপ ইচ্ছে করে তোমার নাম ধরে ডাকছে। আমার যে ভীষণ ভীষণ ইচ্ছে করে। আমারও মাঝে মাঝে মনে হয়, কি মনে হয়? তোমাকে এরকম করে জড়িয়ে ধরে বলি, আমি যদি আমার নিজের মায়ের পেটে না জন্মে আমি তোমার পেটে জন্মাতাম, তাহলে এইভাবে দুহাত বাড়িয়ে আমি তোমাকে ডাকতাম, মা, মা গো, চুপ কর, চুপ কর খোকা, চুপ কর। মুখটা যে আমার পেটে চৌচির হয়ে যাচ্ছে। আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। মা, মাধোয়ারে ভুকুটিতে ভয় না, বলো তোমার চরণে কবে পাবো না। কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, এর চেয়ে মধুর দৃশ্য পৃথিবীতে আর কি আছে? কিন্তু আমার সংসারে এই দৃশ্য দীর্ঘস্থায়ী হবে না। লোভের লালসার স্বার্থপরতার ঝড় এসে এই যে খান খান করবে। কত অঘটন ঘটতে পরের দৃশ্যে, সে কথা পরে। এখন আমার বলতে ইচ্ছে করছে কামিনী রায়ের লেখা কবিতার সেই লাইন দুটো। ফুট ফুটে জোছনায় ধপধপে আঙিনায় একখানি মাদুর পাতিয়ে ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর পেয়ে। ফুট ফুটে যোজনায় ধপধপে আঙিনায় একখানি মাদুর পাতিয়ে ছেলেকে লইয়া কাছে জননী শুইয়া আছে, গৃহ কাজে অবসর পেয়ে। না, আমি কিছুতেই পরমাকে সেসব ভোগ করতে দেব না। কেকটা তুলে দেওয়ার পর থেকে সব দিন সময় পেট ভরে খেতে পাচ্ছি না। অমরনাথ বাবুকে ভয় দেখিয়ে যা পাচ্ছে তার অর্ধেক চলে যাচ্ছে ওই শালা আমার এই পকেটে। তুমি তোমার কথা এই মুখে মানায় না বাবা জীবন। হরিদ্বার থেকে ফিরে ভাবলাম অনেকদিন জামাই বাবাজির সঙ্গে দেখা হয়নি, তাই যাই একবার বাবা জীবনের সঙ্গে দেখা করে আসি আর মাসকাবারি বকিয়া পাওনাটা নিয়ে আসি। আবার দুম করে মাথা গরম করে ফেলায়। হরিদ্বার থেকে ফিরে অশান্তি আমার আর ভালো লাগে না। টাকা পয়সা দেনা পাওনা নিয়ে দর কষাকষি করতে আমার আর মন চায় না। শালা মন না চায় ভালো ভালো কেটে বলো এখান থেকে তাড়াতাড়ি শালা। বারে তা কি করে হয় বাবা জীবন? আমার কাশি যাওয়ার ট্রেন ভাড়াটা যে এখনো পাইনি। পাবি না তুই শালা, আমার কাছ থেকে আর একটা কানা করিও পাবি না। কারণ তুই শালা আমাকে যে ভয় দেখি আমার কাছ থেকে টাকা নিতিস সে ভয় আমার কেটে গেছে। তার মানে? তাহলে সন্ধ্যে চাঁদু
পরমার ছেলে মেয়ে জিন্দা আছে। সেদিন আমার ভয়ে পরমা তার ছেলে মেয়েকে মেরে গঙ্গার জলে ফেলে দেয়নি। ফেলে দেয়নি? না। তাহলে কোথায় পরমার ছেলে মেয়ে? বলবো না। তুই না বললেও আমি ঠিক জানতে পারবো। তুই শয়তানির খেলায় আমাকে পেরে উঠতে পারবি না। তুই যেখানে যাবি আমি তোর পেছন পেছনে যাব। এত বড় সাহস তোর! তুই আমার তারপর যদি জানতে পারি পরমার ছেলে মেয়ে কোন ভদ্র বাড়িতে আশ্রয় পেয়েছে, তাহলে তখন কি করবি তুই? তোর কাছে আর আসবো না রে জামাই পয়সার জন্যে। আমি ওদের জন্ম পরিচয় বলে দেবার ভয় দেখিয়ে তখন হাজার হাজার টাকা আদায় করে নেব। তোর এত বড় সাহস! আমার শেষ ইনকামের পথটা বন্ধ করে দিতে চাইছিস? আমাকে তুই ভাতে মারার ফোন দেওয়াচ্ছিস? করবই তো। এখন আমার অনেক টাকার দরকার। জুয়া খেলতে গিয়ে আমি ফতু হয়ে গেছি। দেনার দায়ে আমার ভিটে মাটি, এমনকি আমার এই দেহটা পর্যন্ত বিকিয়ে গেছে। শাস্তি হয়েছে রে শালা, তোর ঠিক শাস্তি হয়েছে। আমার শাস্তি হয়েছে আর তোর হবে না? তুই শালাই তো আমাকে পথের ভিখারি করেছিস। সেই যে আমার হাত ধরে রেসের মাঠে নিয়ে গেলি, আমাকে জুয়া খেলা ধরালি, মদ খাওয়া শেখালি, অতি আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। জীবনটা হয়ে গেল মরুভূমি। আমি যাই। হ্যাঁ, তুই প্রেম, ভালোবাসা, স্নেহ, মানবিকতা জলাঞ্জলি দিয়ে আমি হয়ে গেলাম জানোয়ার। তাই তোকে আমি তিলে তিলে শেষ করবো। তবে রে শালা জানোয়ার! বন্ধ করতে চাইছিস? আমি কেটে দিলাম না। এবার আমার পথের কাটা শেষ হলো। এই রাস্তাকে টানতে টানতে নিয়ে গিয়ে নর্দমায় ফেলে দিয়ে আমাকে যেতে হবে অমরনাথ বাবুর অমরনাথের বাবুর বাড়ির দরকার করা নিয়ে বলবো, পরমা আমি এসে গেছি। পরমা, তোমার নন্দনা তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। পরমা শুনতে পাচ্ছ না? তুমি কি রান্না করেছো? কেন খুকুমনি? মাছের কালিয়াটা পুড়ে গেছে, মাংসটা সেদ্ধ হয়নি, ডালে নুন দাওনি। আমার বড় ভুল হয়ে গেছে খুকুমনি। কেন কেন ভুল হবে? কদিন ধরে তোমার রান্না মুখে দেওয়া যাচ্ছে না। তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো। এবার থেকে আমি ঠিক রান্না করব। আচ্ছা তুমি রান্না করতে করতে তোমার এই পুটুলি খুলে কি দেখো বলো তো? আমার ছেলে মেয়ে দুটো ছোটবেলাকার ছবি। বাবা, রান্নার লোকের আমার ছেলে মেয়ের ছবি। খুকুমনি, শালা তুমি আমাকে খুকুমনি বলে ডাকবে না। খুকুমনি, যাও, আমি বাইরে যাব। চট করে আমার জুতো জোড়া এনে নাও। যাচ্ছি খুকুমনি, যাচ্ছি। ধুলো লাগা জুতো দুটো তুমি পরবে কি করে? আমি আবার এই আঁচল দিয়ে তোমার জুতো জোড়া পরিষ্কার করে দেবো। তাহলে তো ভালো কথা। সেই ভালো। তুমি একটু দাঁড়াও, আমি বরং তোমার জুতো জোড়া নিয়ে আসি। জানো তো খুকুমনি, তোমাকে একটা কথা বলে শোনো। আমার
আমার সেই ছেলে মেয়ে দুটো যখন ছোট ছিল তখন আমি আমার আঁচল দিয়ে না ওদেরও জুতো জোড়া পরিষ্কার করে দিতাম। তুমি দাঁড়াও, আমি তোমার জুতো জোড়াগুলো আমার আঁচল দিয়ে কিন্তু রান্নামের নোংরা আঁচল দিয়ে তোর চপ্পল দুটো মুছে দিলে তোর দামি চপ্পল দুটো আবার নষ্ট হয়ে যাবে না তো? না 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 ছোট বাবু না, ক্ষমা চাইবে কেন? আমিও তো 22 বছর আগে আমার সেই যমজ ছেলে মেয়েদের পায়ে এই টুকটুকে জুতো পরিয়ে দিতাম। তাছাড়া আপনি বিশ্বাস করুন ছোট বাবু, কুকুমনির এই ব্যবহারে আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। কারণ ওই পায়ে চপ্পল পরিয়ে দেবো আমি রান্না মা হিসেবে না, ওই নিজের মায়ের মতো মনে করে, নিজের মায়ের। যখন তখন আমার দিকে চেয়ে না থাকে, সব সময় আমাকে মেয়ের মতো মনে করে ওই কথাটা যেন না বলে। কারণ আমি ওই রান্না মায়ের মেয়ে হওয়ার মতো দুর্ভাগ্য করে জন্মাইনি। রোমা, রোমা, যদি তাই কোনোদিন হয়, যদি কেউ কোনোদিন তোর কানে কানে এসে বলে ওই ঝিকাম রান্না মায়ের মতো আজ থেকে 22 বছর আগে অমনি এক ভিখারিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিলে, অন্তত 3 মাস তুই অমনি এক মায়ের বুকে দুধ খেয়েছিস, আর অমনি একজন মায় তোকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তোর শিওরে জেগে বসে থেকেছে। ছোট বাবু, হ্যাঁ হ্যাঁ গো ভোলাদা, হ্যাঁ অমনি এক মা তাকে নিজের মেয়ের মতো মনে করে, সে নিজের মায়ের মতো নিজেকে মনে করে তার অপুত্র নিঃস্ব রিক্ত মাতৃ ভান্ডারটুকু যদি ভরে নিতে চায়, তাতে কি এমন ক্ষতি? জ্যোতিটান অমর, তুই তোর জীবন বিজ্ঞানের স্বপ্ন সম্ভাবনার দীর্ঘ পরিচ্ছদে কিছুক্ষণের জন্য পূর্ণচ্ছেদে তুই আমার গাধা কি করে হয়ে গেলি রে হতভাগা? তোলার ব্যালকনি থেকে অমরের সব কথা আমি শুনেছি। তোর বাবির দীর্ঘ ক্লান্তিকর জ্ঞান গর্ভ লেকচার আমি শুনেছি। আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না কোন সাহসে, কিসের স্পর্ধায় সে তার নিজের মেয়েকে ওই হতভাগিনী রান্না মায়ের সঙ্গে তুলনা করে। হ্যাঁ, তোমার স্ত্রী ওই পরমার মা, তোমার স্ত্রী ওই আমার মা সরমাদির বেঁচে ফিরত, তাহলে কি তুমি ওর সামনে কথা বলতে পারতে? উত্তর দে, উত্তর দে রাস্কেল। উত্তর আমি এখন দিতে পারবো না। পারবে না? ঠিক এই মুহূর্তে ওই প্রশ্নের উত্তর দেওয়া কি উচিত সেটা এই মুহূর্তে আমার জানা নেই ভোলাদা। যে প্রশ্নের উত্তর তোর নিজের জানা নেই, সেই প্রশ্ন কেন তাকে অপমান করে তার মনে ব্যথা দিস? ওই মা মোরা মেয়েটাকে করে মানুষ করেছে, সেই ভোলাদাকে তুই কেন তোমাকে কাঁদাবে? আমার সামনে আমাকে উল্টো পাল্টা কথা বলে আমার মনে দুঃখ দেয়। ইচ্ছে করে তুমি ইচ্ছে করে রমাকে অপমান করো। রমাকে অপমান করে তুমি যে রমার বাবা সেটা তুমি বারবার প্রমাণ করতে চাও। না না রে রোমা, না। অমর, তুই পৃথিবী কাঁপিয়ে বলতে চাস ওই রমা
ওই রোমা শুধু তোর মেয়ে, আমাদের কেউ নয়। বিশু, তোমরা শুনে যাও, রোমা আমার মেয়ে নয়। কে বললে? কে বললে বাবা? তুমি কে বললে? আরে, আমি তোমার মেয়ে নই। বলো, বলো বাবা, কে আমার মা? কে আমার মাম্মি? বলো বাবা, তুমি বলো। খুকুমণি, তুমি তোমার বাপির কথা সত্যি মনে করলে? মেয়ে হয়ে বাপের অভিমানের কথা তো তুমি বুঝতে পারলে না? অভিমান? হ্যাঁ, অভিমান। দক্ষিণ মেরুর শোকে উত্তর মেরুর কি নিদারুণ অভিমান। তুই কি জানিস পৃথিবীর উত্তপ্ত সাহারা মরুভূমি একদিন সমুদ্র ছিল, সেই উত্তপ্ত মরুভূমি আজ মহাসাগরে পরিণত হয়েছে। কৃষ্ণার বুক শুকিয়ে সুপান্ত পদবের স্বপ্ন আজ আজ মরুভূমি হয়ে আজ আমার কাছে নিদারুণ অসহায় একটা ফসিলে পরিণত হয়েছে। ওরে ওরে মা, তুই কি সেই মরুত্থানের স্বপ্ন আকণ্ঠ ভরে পিপাসা মেটাতে পারবি না? মা, একটা ছোট্ট প্রতিশ্রুতি দিয়ে কিসের প্রতিশ্রুতি বাবা? কিসের প্রতিশ্রুতি? ভবিষ্যতে তুই আর কোনোদিন অমরেশের সঙ্গে মিশবি না। কেন মিশবে না? মিশবে খুকুমণি, মিশবে। উনি ভুল বলেছেন। সেই অমরেশের সঙ্গে তোমার ছোটবেলা থেকে বন্ধুত্ব। যা নিয়ে বুঝো না তুমি তা নিয়ে কথা বলো না, তুমি চুপ করো। ছোট বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ছোট বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যে ভুল বলে ফেলেছি ছোট বাবু, আমি ভুল বলে ফেলেছি। তুমি কাঁদছো? বলো বলো, কে তুমি অপমান করেছে? বলো, কে তোমাকে কাঁদিয়েছে? রান্নামা বলো। কে? ও তুমি? হ্যাঁ হ্যাঁ, আজ সোমবারই তো। আচ্ছা, তুমি আমার না, ওখানে সূর্যাস্ত পল্লীতে সূর্য চাঁদ দুজনকেই ধরে আছে। আকাশকে কাঁদিয়ে কি লাভ নন্দলাল, আকাশকে কাঁদিয়ে কি লাভ? তার থেকে তুমি এই মরুভূমির কাছে এসো, আমি তোমার হাতে মুঠো মুঠো বালি তুলে দেব। সরমা দেবীকে একটা কথা জিজ্ঞাসা করবে। কে সরমা দেবী? কেমন আছেন? আগে হ্যাঁ, আপনাকে বলছি সরমা দেবী। বলছি মুরগি মা তার বাচ্চাদের পাখনা দিয়ে আড়াল করে রাখে, কিন্তু সালা দুরন্ত বাজ পাখি যখন ডানা ঝাপটে তখনই কিন্তু মা সমেত ছাগুলোকে নিয়ে চলা হাওয়া হয়ে অমরনাথ বাবু, তখন কি কিছু করার থাকে? লোকটা কে? তুমি বলো, কে তুমি? আমি একটা পাগল। শরমা দেবী, অমরনাথ বাবু, আমি একটা পাগল কিনা? আনন্দলাল, তুমি কেন পাগলামি করছো? তার থেকে তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে যাবো কেন? আমি সবাই একা এসেছি, একাই চলে যাব। কিন্তু যাবার সময় একটা কথা বলে যাব, এবার যেদিন আমি আসবো সেদিন কিন্তু সবাই দুরন্ত পাঁচ পাখি হয়ে আসবো। ওই অমর কাকা, ওই পাগল লোকটাকে আপনি দেখেছেন কখনো?
বলুন দেখেছেন রান্নামা? তুমি ওই পাগলটাকে ভয় দেখে শিউরে উঠেছিল কেন রান্নামা? বলো বলো। খোকা বাবু, তুমি কি ওকে আগে কখনো দেখেছো? দেখেছি দেখেছি, ওর সঙ্গে আমার অনেক আগে দেখা হয়েছিল। তারপর দেখা হয়েছিল মাঝে মাঝে কখনো কখনো। তারপর লোকটা পাগল হয়ে গেছিল। এখন অর্ধেক জানোয়ার নন্দলাল আর অর্ধেক মানুষ নন্দলাল, আমার হৃদয় ল্যাবরেটরির পোষা গিনিপি। বাপিও পাগল, রান্নামাও পাগল। এই অমরেশ, চলো তো, আজ তোমাকে আমি সেই কথাটা বলবো আর সেই গানটা শোনাবো। চলো চলো চলো। না, কি হলো অমর? তুমি কি ওই নন্দলালকে দেখে নন্দলালের কথা ভেবে ভয় পেয়ে গেছো? না না পূর্বা, না, ওই নন্দলালের ভয়ের চেয়ে আর একটা নতুন ভয় আমাকে পেয়ে বসেছে। এটা তুমি মা হয়ে এতদিন দেখতে পারো না মা। ওই অমরেশের মধ্যে মাঝে মাঝে নন্দলাল কেমন বেরিয়ে আসে, রোমার চোখে মুখে নন্দলালের সর্বাঙ্গে প্রদীপ চোখে ফুটে উঠে। তাছাড়া তো তুমি কি কথা বলবে বলেছিলে? এখানে তো কেউ নেই, বলো এখন তুমি বলো। অমরেশ আর রোমা পরস্পরকে ভালোবেসে ফেলে। হয় না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। পারে পরমা পারে। আশ্চর্যজনক ঘটনায় মানুষের জীবনে সবই সম্ভব হতে পারে। মানুষ তো এককালে পশু ছিল, তাদের প্রকৃতির এই স্বভাবকে সে কিভাবে অতিক্রম করবে? তাহলে শিক্ষা পরিবেশ মানুষকে কি কিছুই শেখায় না? হ্যাঁ, উপরে উপরে শেখায়, কিন্তু ভিতরে ভিতরে রক্ত ঠিক কাজ করে যায়। তুমি সেটা মা হয়ে দেখতে পারো না। ওই নন্দলালের প্রতিচ্ছবি অমরেশের মধ্যে বেরিয়ে আসে, রোমার মধ্যে চোখে মুখে দেখতে পাওয়া যায় নন্দলালের প্রতিচ্ছবি। মানুষের চরিত্রে তাহলে কে পরিচালনা করে? শিক্ষা নাকি রক্ত? রক্ত রক্ত রক্ত। আমি তোমাকে প্রমাণ করে দেব। কামনা বাসনা ওই এক এক করে কুড়ে কুড়ে খাচ্ছে আর জন্ম নিচ্ছে কামনা বাসনা। তুলসীমা, নন্দলাল আসছে, নন্দলাল। তুমি কোথায় তুলসীমা? আমি তোর ছেলে মেয়েগুলোকে এখান থেকে নিয়ে চলে যাবো। তার পায়ে হাত দিয়ে তুই ক্ষমা চেয়ে নে, না হলে আমি তোকে এমন মার মারবো একেবারে জীবনে। পারবি না, পারবি না রে নন্দলাল, পারবি না। সন্তান এসেছে, সন্তান, রান্নামায়ের রান্না মশার সন্তান। রান্নামা অনেকদিন আগে তুমি আমাকে নরকাসুরের গল্প বলেছিলে, মায়ের নরকাসুরের মৃত্যু হয়েছিল। হতভাগ্য আমার সাথে মা বেঁচে নেই, তাই তুমি আমার মা হয়ে আদেশ দাও, আমি যেন নরকাসুরের মতো এই নন্দলালকে বধ করি। আজ আমি তোর মায়ের মতো হয় তোকে আমি আদেশ দিলাম। আমি অমরেশ নই, আমি অমরেশ নই, আমি নরক হত্যাকারী নতুন দিনের স্বর্গ। কি বললে তুমি? না, এ হতে পারে না, এ হতে পারে না তুলসীপা, এ হতে পারে না। হ্যাঁ হ্যাঁ অমরেশ, ওই জন্যই তো তোদের বিয়েতে আমি সেদিন মাথা দিয়েছিলাম। অমরেশ, আমি মাথা দিয়ে না, কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ অমরেশ, তুই তুই হচ্ছিস ওই সমাজ বিরোধী নন্দলালের সন্তান। আরে রমা, রমা
ছদ্মবেশে লুকিয়ে থাকা পরমার ছেলে মেয়ে। না ঈশ্বর, ঈশ্বর বলে দাও আমি এখন কি করব, আমি এখন কি করবো ঈশ্বর তুমি বলে দাও আমি এখন কি করব। যে কথা আমি এতদিন বলতে পারিনি সেই কথা শোনাবার জন্য আমি তোমাদেরকে তুলসী মায়ের কাছে নিয়ে এসেছিলাম। অমরেশ আজ একটা পরশুরাম, পুরাণের পরশুরাম যেমন পিতার আদেশে মাতৃ হত্যা করেছিল, আর এই যুগের অমরেশ তার মায়ের আদেশে তার বাবাকে খুন করেছে। হতে পারে না। বাপি, বাপি তুমি? আমি তোর পালক পিতা, আর জন্মদাতা পিতা এই নন্দলাল। হতে পারে না, হতে পারে না। শুধু তোর একা নয়, হ্যাঁ তবে আর কার তুলসী মা? ওই রোমান। আমি তুই আর অমরেশ তোদের রান্নামার ছদ্মবেশে লুকিয়ে থাকা পরমার ছেলে মেয়ে। না হ্যাঁ রে অমরেশে, আমি আবার বলছি হ্যাঁ রে রামা, ওই জন্যই তো আমি বারবার তোদের বিয়েতে অমত করেছিলাম। আমি মেলামেশা করতে নিষেধ করেছিলাম। চুপ করো, তোমরা চুপ করো। অমরেশ, আমি আর সহ্য করতে পারছি না। ঈশ্বর বলে দাও, বলে দাও আমি এখন কি করবো ঈশ্বর তোমরা বলে দাও। আমরা যে সভ্য সমাজের অভিশাপ, আমরা সমাজের কলঙ্কিত সন্তান, সবাই এই সময় আমাদের দিকে আঙুল তুলে বলবে ওই অমরেশ, ওই গণিকার ছেলে, আর এই রমা, ওই গণিকার মেয়ে। সবাই সবাই উল্লাসের হাসি হাসতে হাসতে সবাই এক বাক্যে বলবে ওরা ভাই বোন, ওরা একে অপরকে ভালোবেসেছিল। আমি আমি আমার মায়ের অপমানে প্রতিশোধ নিয়েছি পিতৃ হত্যা করে। এবার এবার আমি আমার মায়ের লজ্জার ঋণ শোধ করলাম। এই হাসবে না, তোমরা কেউ হাসবে না। তোমরা হাসলে আবার মা যে পাগল হয়ে যাবে, আবার মা পাগল হয়ে যাবে। মাগো জন্ম পাবে আমি পাপি মা, তাই তাই নিজের বোনটাকে আমি চিনতে পারিনি মা। তাই তাই নিজের বোনের সাথে যারা অবৈধ সম্পর্ক গড়ে তোলে তাদের বেঁচে থেকে কোনো লাভ নেই মা, তাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। মা, আমি আমি তোমার মাতৃ শোধ করলাম মা, আমার এই বুকের রক্ত দিয়ে। অমরেশ, অমরেশ, বুকের রক্ত দিয়ে তুই মায়ের ঋণ শোধ করলি বাবা। বাবা বাবা, কি চমৎকার দৃশ্য! বাপকে খুন করলি, বোনকে খুন করলি, শেষে তুই নিজেও খুন হয়ে গেলি। কি চমৎকার দৃশ্য! আমার ছেলে তার মায়ের ঋণ শোধ করেছে। বিসর্জনের বাজনা বাজা, তোর ঢাক বাজা, মায়ের সামনে সন্তান হয়ে গেছে, আরতি কর, তোর আরতির বাজনা বাজা। কতখানি নির্বোধ, বুকে